দেশের লাখো সরকারি চাকরিজীবীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর হলো আগামী 1 জুলাই থেকে কার্যকর হতে যাচ্ছে নবম পে স্কেল। দীর্ঘদিনের আলোচনা, প্রতীক্ষা এবং বিভিন্ন মহলের দাবির পরিপ্রেক্ষিতে অবশেষে এই নতুন বেতন কাঠামো বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নতুন অর্থবছরের শুরু থেকেই অর্থাৎ 1 জুলাই থেকে এই পে স্কেল কার্যকর হবে, যা দেশের সরকারি প্রশাসনে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন বয়ে আনবে। সাধারণভাবে বলতে গেলে নবম পে স্কেল হল সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন কাঠামোর একটি ব্যাপক পুনর্বিন্যাস, যেখানে মূল বেতন, বিভিন্ন ভাতা, ইনক্রিমেন্ট এবং পেনশন সংক্রান্ত হিসাব নিকাশ নতুনভাবে নির্ধারণ করা হচ্ছে। প্রতিটি গ্রেডের জন্য নতুন বেতনক্রম নির্ধারিত হবে, যা বর্তমান বাজার বাস্তবতা, জীবনযাত্রার ব্যয় এবং অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। নতুন অর্থবছরের প্রথম দিন থেকে এই পে স্কেল কার্যকর হওয়ার সিদ্ধান্ত বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, কারণ অর্থবছরের শুরুতে বাস্তবায়িত হলে রাষ্ট্রীয় বাজেট পরিকল্পনার সঙ্গে এটি সামঞ্জস্যপূর্ণভাবে যুক্ত হতে পারে এবং হিসাব নিকাশের ক্ষেত্রেও জটিলতা কম হয়। এই কারণেই সরকার 1 জুলাই তারিখটিকে বেছে নিয়েছে বলে জানা গেছে। তবে এই ঘোষণার সঙ্গে সঙ্গেই একটি গুরুত্বপূর্ণ বাস্তবতাও সামনে এসেছে। সরকারের পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হয়েছে, দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি একসঙ্গে সম্পূর্ণ পে স্কেল বাস্তবায়নের জন্য পুরোপুরি অনুকূল নয়। বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা, মূল্যস্ফীতির চাপ এবং রাজস্ব আদায়ের জটিল প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে সরকার একটি কৌশলগত সিদ্ধান্ত নিয়েছে। নবম পে স্কেল বাস্তবায়িত হবে 2টি ধাপে। সাধারণভাবে এই 2 ধাপের পদ্ধতি বোঝার জন্য একটি উদাহরণ দেখা যাক। ধরা যাক, একজন সরকারি কর্মচারীর বর্তমান মূল বেতন 22,000 টাকা। নতুন পে স্কেলে তার মূল বেতন নির্ধারিত হয়েছে 32,000 টাকা, অর্থাৎ মোট বৃদ্ধি 10,000 টাকা। 1 জুলাই থেকে প্রথম ধাপ কার্যকর হলে তিনি পাবেন 5,000 টাকা বৃদ্ধি, ফলে তার বেতন দাঁড়াবে 27,000 টাকায়। এরপর দ্বিতীয় ধাপে বাকি 5,000 টাকা যুক্ত হয়ে তার বেতন পূর্ণাঙ্গভাবে পৌঁছাবে 32,000 টাকায়। এই পরিকল্পনার পেছনে সরকারের সুনির্দিষ্ট আর্থিক হিসাব নিকাশ কাজ করছে। একসঙ্গে সম্পূর্ণ পে স্কেল কার্যকর করা হলে রাষ্ট্রীয় কোষাগারের ওপর অতিরিক্ত হাজার হাজার কোটি টাকার চাপ তৈরি হবে। কিন্তু 2 ধাপে বাস্তবায়িত হলে এই চাপ ভাগ হয়ে যায় 2টি অর্থবছরের মধ্যে। ফলে অর্থনীতিতে আকস্মিক ধাক্কা এড়ানো সম্ভব হয় এবং দীর্ঘমেয়াদে আর্থিক স্থিতিশীলতা বজায় থাকে বলে মনে করছেন সংশ্লিষ্ট অর্থনৈতিক বিশ্লেষকরা। তবে নবম পে স্কেল সাধারণভাবে কেবল মূল বেতন বৃদ্ধিতেই সীমাবদ্ধ নয়। এর সঙ্গে যুক্ত রয়েছে আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দিক, যা সামগ্রিকভাবে এই প্রক্রিয়াকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে। প্রথমেই আসা যাক বিভিন্ন ধরনের ভাতা প্রসঙ্গে। বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা এবং যাতায়াত ভাতা, এই প্রতিটি খাতই নতুন বেতন কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে পুনর্নির্ধারিত হতে পারে। ফলে কেবল মূল বেতন নয়, একজন কর্মচারীর সামগ্রিক মাসিক আয় উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। উদাহরণস্বরূপ, আগে যদি একজন কর্মচারীর মূল বেতন 22,000 টাকা থাকে এবং ভাতাসহ তার মোট আয় ছিল প্রায় 30,000 টাকা, তাহলে নতুন কাঠামোয় মূল বেতন 27,000 টাকায় উন্নীত হলে এবং ভাতা খাতে আরও 6 থেকে 7,000 টাকা যুক্ত হলে তার সামগ্রিক মাসিক আয় 33 থেকে 35,000 টাকার ঘরে গিয়ে দাঁড়াতে পারে। এরপর গুরুত্বপূর্ণ বিষয় হলো বার্ষিক ইনক্রিমেন্ট। নতুন পে স্কেল কার্যকর হওয়ার পর ইনক্রিমেন্টও নির্ধারিত হবে নতুন বেতন কাঠামোর ভিত্তিতে। ফলে প্রতি বছর যে হারে বার্ষিক বেতন বৃদ্ধি ঘটে তা আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি হবে। বর্তমানে যেখানে গড় ইনক্রিমেন্টের পরিমাণ প্রায় 1,000 টাকা, নতুন কাঠামোতে তা 1,500 থেকে 2,000 টাকা পর্যন্ত পৌঁছাতে পারে। পেনশনভোগী সরকারি কর্মচারীদের জন্য এই পে স্কেল অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি বিষয়। যেহেতু পেনশন সাধারণত একজন কর্মচারীর সর্বশেষ প্রাপ্ত বেতনের ভিত্তিতে নির্ধারিত হয়, তাই নতুন পে স্কেল কার্যকর হলে অবসরপ্রাপ্তদের পেনশনের পরিমাণও বৃদ্ধি পাবে।
বহু ক্ষেত্রে দেখা গেছে একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা পূর্বে যেখানে 15,000 টাকা পেনশন পেতেন, নতুন কাঠামো কার্যকর হওয়ার পর তা বেড়ে 20,000 টাকা কিংবা তারও বেশি হতে পারে। পদোন্নতির বিষয়টিও এক্ষেত্রে সমান গুরুত্ব বহন করে। নতুন পে স্কেল কার্যকর হলে বিভিন্ন গ্রেডের মধ্যকার বেতনের ব্যবধান, সংশ্লিষ্ট সুযোগ সুবিধা এবং পদোন্নতির সামগ্রিক কাঠামোতেও পরিবর্তন আসতে পারে। ফলে দীর্ঘদিন ধরে একই পদে কর্মরত থাকা কর্মচারীদের জন্য নতুন সম্ভাবনা তৈরি হতে পারে এবং অনেক ক্ষেত্রে দ্রুত পদোন্নতির পথও উন্মুক্ত হতে পারে। 1 জুলাই থেকে কার্যকর হওয়ার এই সময়সূচি নিয়ে সাধারণ মানুষ ও কর্মচারীদের মধ্যে যথেষ্ট আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। যেহেতু নতুন অর্থবছরের শুরু থেকেই এটি কার্যকর হবে, তাই জুলাই মাসের বেতন থেকেই কর্মচারীরা নতুন কাঠামোর সুফল পেতে শুরু করবেন বলে আশা করা হচ্ছে। তবে দ্বিতীয় ধাপ ঠিক কবে কার্যকর হবে তা নিয়ে এখনও সুনির্দিষ্ট কোনো ঘোষণা আসেনি। সাধারণত দেখা যায় প্রথম ধাপ দ্রুত কার্যকর হলেও দ্বিতীয় ধাপ কিছুটা সময় নিয়ে বাস্তবায়িত হয়, যাতে সরকার অর্থনৈতিকভাবে প্রস্তুতি নেওয়ার সুযোগ পায়। বাংলাদেশের প্রশাসনিক ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় অতীতেও সরকার একাধিকবার নতুন অর্থবছরের শুরু থেকে বেতন কাঠামো হালনাগাদের পদ্ধতি অনুসরণ করেছে। এই পদ্ধতি অনুসরণের ফলে বাজেট পরিকল্পনা এবং বাস্তবায়ন প্রক্রিয়ার মধ্যে সামঞ্জস্য বজায় থাকে, যা প্রশাসনিক দিক থেকেও সুবিধাজনক বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এই সামগ্রিক প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল এটি কেবল বর্তমান সময়ের জন্য সীমাবদ্ধ নয়, বরং আগামী 5 থেকে 10 বছরের জন্য সরকারি বেতন কাঠামোর একটি মৌলিক ভিত্তি গড়ে তুলবে। ভবিষ্যতের সকল ইনক্রিমেন্ট, পদোন্নতি এবং পেনশন সংক্রান্ত হিসাব নিকাশ এই নতুন কাঠামোর ওপর ভিত্তি করেই নির্ধারিত হবে। সবকিছু বিবেচনায় নিয়ে এখন একটি বিষয়ে সম্পূর্ণ স্পষ্ট যে নবম পে স্কেল কেবল একটি বেতন বৃদ্ধির ঘোষণা নয়, বরং এটি একটি ব্যাপক ভিত্তিক অর্থনৈতিক সিদ্ধান্ত যা সরাসরি প্রভাব ফেলবে লাখো পরিবারের দৈনন্দিন জীবনযাত্রায়। একজন সরকারি কর্মচারীর আয় বৃদ্ধির অর্থ কেবল তার ব্যক্তিগত আর্থিক স্বস্তি নয়, বরং তার পরিবারের সার্বিক ব্যয় নির্বাহ, সন্তানের শিক্ষা, চিকিৎসা ব্যয় এবং সামগ্রিক জীবনযাত্রার মান উন্নয়নের সঙ্গেও তা ওতপ্রোতভাবে জড়িত। বৃহত্তর প্রেক্ষাপটে বিশ্লেষণ করলে দেখা যায় দেশের লক্ষাধিক সরকারি কর্মচারীর গড় মাসিক আয় যদি 5,000 টাকা করেও বৃদ্ধি পায়, তাহলে বার্ষিক হিসেবে এই অতিরিক্ত অর্থের সামগ্রিক পরিমাণ দাঁড়ায় হাজার হাজার কোটি টাকায়। এই অতিরিক্ত অর্থ পুনরায় বাজারে ব্যয় হবে বাড়ি ভাড়া, খাদ্যপণ্য, পোশাক, শিক্ষা এবং চিকিৎসা খাতে। ফলে এই পে স্কেলের প্রভাব কেবল ব্যক্তি পর্যায়ে সীমাবদ্ধ থাকবে না, বরং সামগ্রিক জাতীয় অর্থনীতিতেও এক ধরনের নতুন গতিশীলতা তৈরি করতে পারে বলে মনে করছেন অর্থনীতি বিশ্লেষকরা। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল যৌক্তিকভাবে বেতন কাঠামো নির্ধারিত হলে সরকারি চাকরির প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ বৃদ্ধি পাবে। অনেক মেধাবী তরুণ-তরুণী সরকারি চাকরির দিকে আরও বেশি আকৃষ্ট হবেন, কারণ তারা দেখবেন এখানে শুধুমাত্র একটি চাকরি নয়, বরং একটি সুরক্ষিত ভবিষ্যৎ, নিয়মিত ইনক্রিমেন্ট, নিশ্চিত পেনশন এবং বাস্তবসম্মত পদোন্নতির সুযোগ বিদ্যমান। বর্তমানে দেশের সরকারি কর্মচারীদের মধ্যে এক ধরনের মিশ্র অনুভূতি লক্ষ্য করা যাচ্ছে। একদিকে 1 জুলাই থেকে নতুন বেতন কাঠামো কার্যকর হওয়ার নির্দিষ্ট সময়সূচি স্বস্তি এনেছে, কারণ দীর্ঘ অনিশ্চয়তার পর অবশেষে একটি নির্দিষ্ট তারিখ পাওয়া গেছে। অন্যদিকে 2 ধাপে বাস্তবায়নের সিদ্ধান্তকে ঘিরে অনেকের মনে কিছুটা প্রশ্নও থেকে যাচ্ছে। তবে সামগ্রিক পরিস্থিতি বিশ্লেষণ করলে এটি স্পষ্ট হয় যে সরকারের আর্থিক সক্ষমতা এবং দীর্ঘমেয়াদী অর্থনৈতিক স্থিতিশীলতার বিষয়টি বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অর্থনীতি বিশেষজ্ঞদের মতে যে কোনো বড় ধরনের বেতন কাঠামো পরিবর্তনের ক্ষেত্রে পর্যায়ক্রমিক বাস্তবায়ন একটি স্বীকৃত ও বহুল প্রচলিত পদ্ধতি। এর মাধ্যমে সরকার একদিকে যেমন রাজস্ব ব্যবস্থাপনায় ভারসাম্য বজায় রাখতে সক্ষম হয়, তেমনি অন্যদিকে কর্মচারীরাও একটি সুনির্দিষ্ট সময়সীমার মধ্যে পূর্ণাঙ্গ সুবিধা পাওয়ার নিশ্চয়তা পান।
এছাড়া বিভিন্ন পেশাজীবী সংগঠন এবং কর্মচারী সমিতির পক্ষ থেকেও এই সিদ্ধান্তের ব্যাপারে প্রতিক্রিয়া আসতে শুরু করেছে। অনেক সংগঠন এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে, আবার কিছু সংগঠন দ্বিতীয় ধাপ দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছে। সার্বিকভাবে দেখা যাচ্ছে অধিকাংশ কর্মচারী সংগঠনই এই উদ্যোগকে ইতিবাচক দৃষ্টিতে দেখছে, কারণ দীর্ঘদিন পর